হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা WBCS এক্সিকিউটিভে প্রিলিমস, মেইনস এই এক্সামগুলোর যে সিলেবাস রয়েছে সেটা সম্পর্কে, এই যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেই মার্কস বা নাম্বার ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের জন্য আমি একটা মোটামুটিভাবে একটা রুটিনও তৈরি করেছি। তো তোমরা ওটাকে ফলো আপ করতে পারো, মানে জাস্ট একটা সাজেশন আর কি। তারপর তোমরা নিজেদের মতো করে সাজিয়ে ওটাকে ফলো করতে পারো, ওকে। আর এই ভিডিওটা আনার কারণ হচ্ছে, দেখো 2022-এর প্রিলিমস কিন্তু সামনে। জেনারেলি যেটা হয়ে থাকে, 2021-এর প্রিলিমসটা অগাস্টে হলো, সেটাই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য। বাট জেনারেলি যে প্রিলিমসটা হয় সেটা জানুয়ারির মিড থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, বড় জোর সেকেন্ড উইকটাও হয় না, ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে হয়ে যায়। তো তোমার হাতে এখনো মোটামুটি 4 থেকে 5 মাস সময় আছে, যেখান থেকে একটা মাস বিভিন্ন কারণের জন্য যদি মাইনাসও করে দিই, বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন কারণ থাকে না, শরীর টরীরের একটা ব্যাপার থাকে, তো 4টে মাস মোটামুটি তোমাদের হাতে রয়েছে। তো তার মধ্যে প্রিপারেশনটাকে কমপ্লিট করতে হবে। আর প্রিলিমস হওয়ার পর যদি আমি বলি ফেব্রুয়ারিতে প্রিলিমস হয়, তো জুলাই নাগাদ তোমাদের মেন্সটা হয়ে যায় এটাই জেনারেলি হয়, ওকে। তো এই ধরেই আমরা এগোবো। তো আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, সুতরাং আগে যে কোনো পরীক্ষা দেওয়ার আগে তার সিলেবাসটা সম্পর্কে, তার মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে অনেকে এটা কোয়েশ্চেন করো যে কি ভাষায় লিখবো, যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে মেন্সে সেটা কি ভাষায় লিখবো, অপশনাল রয়েছে কি ভাষায় লিখবো, MCQ হয় নাকি ডেসক্রিপটিভ হয়, তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটা রয়েছে। তো আমি একটা রিকোয়েস্ট করবো সকলকে যে ভিডিওটি একটু স্কিপ না করে যদি পুরোটা দেখো তাহলে তোমাদের যাবতীয় যা ডাউটস আছে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করছি, মানে ডিসকাশনটা শুরু করছি। আর WBPSC-র একটা যে অফিসিয়াল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অ্যাটাচ করে দেবো, তোমরা ওখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবে। তো ওখান থেকে ডাউনলোড করে আবার পড়ে নিও, তাহলে কি হবে, আমি যেটা বলছি সেটা মানে আমি অ্যাকচুয়ালি ওখান থেকেই বলছি, তোমাদের অত বড় যে একটা PDF রয়েছে, অতগুলো পেজ রয়েছে, সেটা জাস্ট লিস্ট করে বলে দিচ্ছি। এরপর তোমরা যখন যদি আরো কারো কোয়ারিজ থাকে এবার পড়ে নেওয়াটা বেটার, ঠিক আছে? তাহলে কি হবে, তোমাদের পুরো বিষয়টা জানা হয়ে যাবে, ওকে। তো চলো শুরু করা যাক ডিসকাশন। চলো, আশা করছি দেখা যাচ্ছে বোর্ডটা। এখানে আমি প্রিলিমসের সিলেবাসটা রেখে দিয়েছি, ওকে। এই প্রিলিমস WBCS এক্সিকিউটিভ প্রিলিমসের সিলেবাসটা আমি এখানে জাস্ট ডিসক্রাইব করে দিয়েছি যে কত মার্কস কোন বিষয় থেকে থাকে। তো তোমাদেরকে প্রথমেই বলি, WBCS প্রিলিমস সেটা 200 মার্কের একটা কোয়েশ্চেন পেপার সেট আপ করা হয়, সেটা MCQ বেসিসে হয় এবং তার জন্য টাইম অ্যালট করা থাকে 2.5 ঘন্টা, ওকে। আর কোয়েশ্চেন পেপারটা তুমি বাংলাতেও আর ইংলিশে দুটোতেই পাবে, এক সাইডে ইংলিশ লেখা থাকে আর এক সাইডে বাংলা থাকে। এটা প্রিলিমসের ক্ষেত্রে, মেইনসের কিন্তু নয়। প্রিলিমসের ক্ষেত্রে কোয়েশ্চেন পেপার তুমি বাংলা ইংলিশ দুটোতেই পাবে, ওকে। সেখানে টোটাল কত মার্কসের এক্সাম হয়, 200 মার্কসের হয়, MCQ থাকে এবং টাইম অ্যালটেড থাকে 2.5 ঘন্টা। কি কি থাকে আমরা দেখে নিই, চলো। দেখো, প্রথমে হচ্ছে ইংলিশ কম্পোজিশন, ওকে। ইংলিশ কম্পোজিশন থাকে, এটা কত মার্কসের থেকে, 25 মার্কস। ভোকাবুলারি থাকে, ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, ফ্রেজাল ভার্বস, এরর কারেকশন, এইসব মিলে থাকে, ঠিক আছে। কি কি থাকে পার্টিকুলারলি নিচে তোমাদের স্ক্রিনে শো করছে, ওকে। এটা গেল 25 মার্কস। এবারে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স বলতে জেনারেল সায়েন্সের মধ্যে কি কি পড়বে, প্রিলিমিনারির জন্য জেনারেল সায়েন্স বলতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ কিন্তু নয়, ম্যাথের জন্য আলাদা আছে, পরে আছে, ওকে। তো জেনারেল সায়েন্সের জন্য তোমার 25 মার্ক অ্যালট করা আছে, ওকে। এবারে আসছি 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। বেসিক্যালি এটা বলেছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে তোমরা তো জানোই সব কোনটাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলে। আর ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স বলতে কি বলেছে, মানে এই যে যেমন ধরো বিভিন্ন সামরিক মহড়া হচ্ছে, বা G7, G20 এই জাতীয় যে সামিট হচ্ছে, বা ব্রিক্সের সম্মেলন, বা বিভিন্ন যে সম্মেলনগুলো হচ্ছে, বা কোথায় ভারতের কি রাষ্ট্রদূত নিযুক্ত হলেন, তো এইরকম বিভিন্ন টাইপের ন্যাশনাল আসছে, ইন্টারন্যাশনাল আসছে, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। এটা কত মার্কসের, এটা হচ্ছে তোমার 25 মার্কসের, ওকে। এবার 4 নম্বরে বলছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। দেখো এখানে একটা বিষয় বলার, হিস্ট্রিটা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করছে। তুমি যদি একটা ভালো স্কোর করতে, প্রিলিমিনারিটা হচ্ছে একটা স্ক্রিনিং, সেখানে একটা
কাট অফ থাকে, সেই কাট অফটা ক্রস করে গেলে তুমি মেন্স দিতে পারবে। এখানে তোমার এই প্রিলিমসে তুমি যদি 120 কাট অফ হয়, এরপর যে ছেলেটা বা যে মেয়েটা বা যে হোক 125 পেল, তার যতটা লাভ একই জিনিস 180 যে পেল তার ক্ষেত্রেও। কারণ প্রিলিমের নাম্বারটা টোটাল যে মেরিট লিস্ট সেখানে কাউন্টিং হয় না, জাস্ট এটা একটা স্ক্রিনিং, তোমার যে মেইনস এক্সাম দেওয়ার একটা গেটওয়ে। ওকে, কিন্তু এই হিস্ট্রিটা পড়া বা প্রত্যেকটা যে সাবজেক্ট পড়া, এটার পড়ার মেইন কারণ হচ্ছে তোমার মেইনস এক্সাম। কারণ ওটার জন্য প্রচন্ড নলেজ লাগে, তোমাকে জিনিসগুলো একদম ডেপথ থেকে জানতে হয়। এগুলো তো মোটামুটি ইনফরমেশন বা কনসেপ্ট থেকে আমরা বলতে পারছি, কনসেপচুয়াল লাগছে, কনসেপ্ট লাগছে, কিন্তু মেইনস দিতে গেলে তোমাকে ওই কেন, কিভাবে, এই জিনিসগুলো উত্তরগুলো খুঁজতে হবে। ওকে, ইন্টারভিউ তো থাকছেই। আর যেটা বলছিলাম যে হিস্ট্রি এখানে ভাইটাল রোল প্লে করছে। এই দেখো, এখানে আমরা 4 নম্বরে দেখছি হিস্ট্রি অফ ইন্ডিয়া থাকছে 25 মার্কসের, আর এই 7 নম্বরে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটাও 25 মার্কস। মানে হিস্ট্রিটাকে ভাগ করা আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া এখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াল হিস্ট্রি এগুলো রয়েছে, আর আইএনএম যেটা ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেটাও থাকছে 25 মার্কস। তাহলে আমরা যদি একটু জেনারেলাইজ করি, হিস্ট্রি থেকে তোমার 25 মার্কস রয়ে যাচ্ছে। এবারে হচ্ছে 5 নম্বর, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের ভূগোল এটা থেকে আসছে, এবং স্পেশাল রেফারেন্স কিসে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গের ভূগোলে, এটা থেকে থাকছে 25 মার্ক। এখানে একটা বিষয় বলে রাখি যে হিস্ট্রির ক্ষেত্রে হোক বা জিওগ্রাফির ক্ষেত্রেও এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলাই আছে যে ভারতবর্ষ, আর ভূগোলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বলা আছে, কিন্তু কোথাও ওয়ার্ল্ড জিওগ্রাফি বা ওয়ার্ল্ড হিস্ট্রির কথা মেনশন করা নেই। ঠিক আছে, এইবারে দেখো 6 নম্বর বলছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এটা হচ্ছে 25 মার্ক। ভারতের যে রাজনীতি, অর্থনীতি, এই দুটো মিলে থাকবে তোমার 25 মার্কের কোয়েশ্চেন। থাকবে সবই এমসিকিউ, প্রিলিমসের জন্য পুরোটাই এমসিকিউ, 200 নম্বরই এমসিকিউ। ওকে, এবারে হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি টেস্ট, যেটা হচ্ছে তোমার ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, এটা 25 মার্কসের থাকছে। ওকে, এবার ম্যাথ বলতে তোমার অ্যারিথমেটিক পার্টটাই বেসিক্যালি থাকে, আর পরিমিতি থেকে থাকে, আর রিজনিং জিআই এবারে কোনটা কতটা দেবে ওটা ডিপেন্ড করছে যে ইকুয়েশন সেটআপ করছেন। তো এই গেল প্রিলিমসের সিলেবাস, বোঝা গেছে আশা করছি। তাহলে প্রিলিমসের 200টা কোয়েশ্চেন থাকে, এই সিলেবাসের উপরে নম্বর ডিস্ট্রিবিউশনটা এইভাবে হয়, আর 200টা কোয়েশ্চেন ছিল সেটা বাংলা ইংলিশ বোথ পেয়ে যাবে। ওকে, এমসিকিউ থাকে, তো ওখানে ওয়েমার শিট ফিল আপ করতে হয় 2.5 ঘন্টা। ওকে, আশা করছি ক্লিয়ার। এবারে আমরা মেইনস ডিসকাস করব। ওকে, এবারে আমরা মেইনস এক্সাম, ডব্লিউবিসিএস মেইনস এক্সাম নিয়ে আলোচনা করব। সেখানে নাম্বার ডিভিশনটা কিরকম ভাবে হয়, আর আরো নানা বিষয়ে তোমাদের কোয়েশ্চেন থাকে, তো সবকিছু নিয়ে আমরা ডিসকাস করব। আশা করছি একটু যদি তোমরা ধৈর্য ধরে দেখো, তাহলে তোমাদের যা ডাউটস আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো। এই যে মেইনস এক্সাম, প্রিলিম তো কোয়ালিফাই করলে ওখানে একটা কাট অফ যেটা থাকে, যেটা স্ক্রিনিং হয় বেসিক্যালি, তো সেটা কোয়ালিফাই করার পর তোমরা মেইনস এক্সাম দিতে পারবে। এরপর এই যে মেইনস এক্সাম, এখানে কম্পালসারি পেপারস রয়েছে, অপশনাল পেপার রয়েছে, সব বলছি। দেখো, প্রথমত যেটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টে গ্রুপকেই এক্সামটা দিতে হয়। মানে যখন তোমরা ফর্ম ফিল আপ করো, তখন দেখবে, তখন তোমরা মানে খেয়াল করেছো এটা যে গ্রুপ এ এর পাশে একটা বক্স থাকে, গ্রুপ বি এর পাশে বক্স, সেরকম সি ডি এর পাশেও একটা করে বক্স থাকে। এরপরে যে যে গ্রুপটার জন্য এক্সাম দিতে চাইছো সেখানে একটা করে টিক মার্ক দিতে হয়, সিলেক্ট করতে হয়, তাই তো? এইবারে কেউ চাইলে কেবল একটা গ্রুপ সিলেক্ট করতে পারো, কেউ চাইলে 2টো, কেউ 3টে, কেউ 4টে, যে যেমন চাইছো। ঠিক আছে, এইবারে বিষয়টা হচ্ছে পরীক্ষা কেউ যদি 4টে গ্রুপের জন্যই সিলেক্ট করে যে আমি 4টে গ্রুপের জন্যই অ্যাপ্লাই করব, তাহলে কি তাকে 4টে পেপার দিতে হবে? না। সে যখন মানে 4টে পেপার বলতে পেপার 1 কি 4বার দিতে হবে? একদমই না। পেপার 1 তাকে একবারই দিতে হবে। ঠিক আছে, কেন দিতে হবে সব বলে দিচ্ছি। তাহলে কি বললাম প্রথমে, যে পেপার 1 কেউ যদি 4টে পেপার, এই 4টে গ্রুপে যদি সিলেক্ট করে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টে গ্রুপে যদি সে অ্যাপ্লাই করতে চায়, তাহলেও তাকে পেপার 1টা একবারই দিতে হবে। তাহলে পেপার 1-এ কি রয়েছে? পেপার 1-এ রয়েছে একটা ডেসক্রিপটিভ পেপার। ঠিক আছে, বাংলার যে ডেসক্রিপটিভ পেপার, সেটা হচ্ছে যে বেঙ্গলি চুজ করেছো তার বেঙ্গলি, যে হিন্দি চুজ করেছো তার হিন্দি, যে উর্দু তার উর্দু, সেরকম নেপালি, সাঁওতালি এরকম থাকে।
ঠিক আছে, সেই ভাষায় সে লিখবে, যেমন সান্তালি হলে সে অলচিকি ভাষায় লিখবে, এরকম ভাষা ডিপেন্ড করছে। তো এটা হচ্ছে গ্রুপ এ এর জন্য, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সব একই মার্কস। ঠিক আছে, একবার পেপার দিলেই হবে। ওকে, এটা ডেসক্রিপটিভ পেপার হয়। এটা তোমার 5টা কোয়েশ্চেন থাকে, 40 নাম্বার করে থাকে, টোটাল 200 মার্কসের হয়, তোমরা 3 ঘন্টা টাইম পাবে। ঠিক আছে, এই গেল পেপার 1। এবার আসছে পেপার 2। পেপার 2 হচ্ছে ইংলিশ, ওটাও হচ্ছে 40 নাম্বার করে 5টা কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, যেমন তোমার লেটার রাইটিং, ড্রাফট অথবা ড্রাফট থাকতে পারে, প্রিসি রাইটিং থাকতে পারে, আনসিন হয়তো দিতে পারে। ঠিক আছে, এরকম থাকে, তোমরা একটু দেখে নেবে। তো যাই হোক, এটা হলো ইংলিশ। এইবারে ইংলিশটাও হচ্ছে সেম, 200 নাম্বার করে থাকে, তো 40 নাম্বার করে 5টা কোয়েশ্চেন থাকে, 3 ঘন্টা টাইম। ওকে, এবার 3 নম্বর। 3 নম্বর হচ্ছে জিএস 1, মানে জেনারেল স্টাডিজ 1। এই পেপারটা, এইটা হয় এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ 200টা এমসিকিউ থাকে। দেখো এখানে 200 মার্কস করে আছে, তো 200টা এমসিকিউ থাকে, নেগেটিভ মার্কিং থাকে। ঠিক আছে, জেনারেল স্টাডিজ 1 পেপারে তোমাদের কি কি পড়তে হবে, তোমাদের বেসিক্যালি এই পেপারটা কোন খাত থেকে কোয়েশ্চেন থাকে, সেটা থাকে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং বলেছে যে ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে তোমাকে প্রেফারেন্স দিতে হবে ন্যাশনাল মুভমেন্টকে। ঠিক আছে, ন্যাশনাল মুভমেন্টকে প্রেফারেন্স দিতে হবে, আর ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে স্পেশাল প্রেফারেন্স দিতে হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে। ঠিক আছে, দেখো যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন তুমি দিচ্ছ, সিভিল সার্ভিস জাতীয় এক্সাম, তো তোমার প্রথম বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নো ইন্ডিয়া, ভারতকে জানো। ঠিক আছে, তো ভারতকে জানছো, এবং যখন স্টেট পিএসসি দিচ্ছ তখন ওই স্টেট সম্পর্কেও জানতে হবে। ওই জন্য বলা হচ্ছে স্পেশাল প্রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, এই বিষয়গুলো ক্লিয়ার। এই জিএস 1 যেটা জেনারেল স্টাডিজ 1 পেপারটা, সেটা এক্ষুনি বললাম যে 200টা করে এমসিকিউ থাকে, নেগেটিভ মার্কিং থাকে। তো এটা লিখতে হবে না, জাস্ট ওয়েমার শিট ফিল আপ করতে হবে। ক্লিয়ার। নেক্সট আসছে জিএস 2, যেটা পেপার 4 অ্যাকচুয়ালি, জেনারেল স্টাডিজ 2 বাট পেপার 4। তো এখানে কি থাকে, এটা হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, জিকে জেনারেল নলেজ, ইভিএস থাকে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। ওকে, এই থেকে কোশ্চেন গুলো থাকে। এটাও এমসিকিউ টাইপ। ওকে, এটাও 200 নাম্বারের হয়। ওকে, এবার পেপার 5। পেপার 5 হচ্ছে পলিটি আর ইকোনমিক্স মিলে। পলিটি বলতে এখানে কি বলেছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। ওকে, এই যে ইন্ডিয়ান ইকোনমি, এখানে স্পেশাল প্রেফারেন্স দিতে হবে, মানে আরবিআই সম্পর্কে তোমাকে জানতে হবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা সম্পর্কে জানতে হবে। তো এখান থেকেও তোমার কি থাকে, এমসিকিউ থাকে 200টা, 200 মার্কস করে। ক্লিয়ার। এবার নেক্সট হচ্ছে পেপার 6। পেপার 6 হচ্ছে অঙ্কের, গণিতে আর রিজনিং থাকে। তো দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যারিথমেটিক এন্ড টেস্ট অফ রিজনিং। ঠিক আছে, এই হচ্ছে তোমার পেপার 6। এটাও 200 মার্কসের হয়, এটাও এমসিকিউ বেসিসে হয়। ক্লিয়ার। এবার পেপার 7। পেপার 7 যেটা, সেটা হচ্ছে অপশনাল পেপার। দেখো তোমাদের টোটাল 7 অব্দি উল্লেখ করা আছে, বাট অ্যাকচুয়ালি 8টা পেপার দিতে হয়, কারণ অপশনাল 2টো পেপার রয়েছে। এখানে আমি উল্লেখ করেই দিয়েছি 2 পেপারস অফ 200 ইচ। অপশনাল পেপার 200 করে, দুটো পেপার হয় 200, তাহলে টোটাল 400 নাম্বার হচ্ছে অপশনাল পেপার। এটা শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি যারা সিলেক্ট করেছো তাদের দিতে হবে। কেউ যদি গ্রুপ সি, গ্রুপ ডি, কেবলমাত্র গ্রুপ সি, গ্রুপ ডি সিলেক্ট করে থাকো, তাকে দিতে হবে না অপশনাল পেপার। বা কেউ যদি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সিলেক্ট করেছো, সেখানে কিন্তু তাকে অপশনাল দিতে হচ্ছে। এই অপশনাল পেপারটা শুধুমাত্র এ বি যারা ফিল আপ করেছো, মানে 4টি ধরে ফিল আপ করেছো, বা একটা বা দুটো, এই যে গ্রুপে, গ্রুপের মধ্যে যদি কোনো একটা ক্রাইটেরিয়া চলে আসে, তাহলে সেখানে তোমাকে অপশনাল দিতে হবে। তাহলে অপশনাল হচ্ছে 2টো পেপার থাকে। ওকে, 200 নাম্বার করে থাকে। এটা হচ্ছে তোমার ডেসক্রিপটিভ পেপার। এবারে অনেকে প্রশ্ন করো যে অপশনালটা কি ভাষায় লিখবো, বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? দেখো তুমি তোমার যা ইচ্ছা সেই ভাষায় লিখতে পারো, মানে বাংলায় লিখতে পারো অথবা ইংলিশে, কিন্তু জগা খিচুড়ি করবে না, মানে খিচুড়ি করবে না আর কি। ঠিক আছে, যদি বাংলায় লেখো একদম বাংলায় লেখো, যদি ইংলিশে লেখো একদম ইংলিশে লেখো, কিন্তু দুটো মিক্স করে লিখবে না। ক্লিয়ার। ওকে, এইবারে বলছি, তাহলে দেখো এতদূর অব্দি আমাদের হয়ে গেল। এইবারে আসছি আমরা পার্সোনালিটি টেস্ট। তাহলে তোমাদের বললাম যে মেইনসের যে মেরিট লিস্টটা তৈরি হয়, সেটা কি বেসিসে তৈরি হয়, মেইনসে এই টোটাল তুমি কত নাম্বার পাচ্ছ, এবং তার সাথে পার্সোনালিটি টেস্টে যে নাম্বার পাচ্ছ, সেই নাম্বারগুলো মানে টোটাল নাম্বারের মধ্যে তুমি কত পাচ্ছ তার বেসিসে, মানে মেইনস আর পার্সোনালিটি টেস্ট এগুলো কম্বাইন করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। ক্লিয়ার। পার্সোনালিটি টেস্ট যেমন গ্রুপ এর ক্ষেত্রে তোমার পার্সোনালিটি টেস্ট থাকে 200 নাম্বার, গ্রুপ বি এর ক্ষেত্রেও থাকে 200 নাম্বার, গ্রুপ সি এর ক্ষেত্রে থাকে 150 নাম্বার, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে থাকে 100 নাম্বার। ওকে, এইবারে বলি, দেখো
প্রথম থেকে আমি একটা বিষয় বলছি যে কেউ যদি 4টে গ্রুপের জন্যই অ্যাপ্লাই করো, 4টে গ্রুপের জন্য হলেও যদি অ্যাপ্লাই করো, তাকে কিন্তু একবার করে প্রত্যেকটা এক্সাম দিতে হবে, আলাদা আলাদা করে এক্সাম দিতে হবে না। ক্লিয়ার? এইবারে দেখো, প্রত্যেকটা অপশনাল ছাড়া প্রত্যেকটা নাম্বার ডিভিশনটা কিন্তু সেম আছে। এইবারে অপশনাল আমরা দেখছি গ্রুপ এ তে আছে আর গ্রুপ বি তে আছে, কিন্তু গ্রুপ সি ডি তে নেই। এইবারে যারা কেবলমাত্র গ্রুপ সি কিংবা গ্রুপ ডি অথবা গ্রুপ সি গ্রুপ ডি ফিল আপ করেছো, মানে এ বি এটা ফিল আপ করোনি, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে আর কিছুই না, সেটা হচ্ছে অপশনাল পেপারের এই নাম্বারটা কাউন্ট হবে না। বোঝা গেছে? যেহেতু দিতে হচ্ছে না। এবারে কেউ যদি এ বি সি ডি এটা ফিল আপ করেছো, সে যখন গ্রুপ সি গ্রুপ ডির জন্য অ্যাপিয়ারিং করছে, তখন এই যে অপশনাল নাম্বারটা সেটা কাউন্ট করা হবে না। এবারে বলি, কোনো একজন অ্যাসপিরেন্ট, সে সাপোজ গ্রুপ এ ওয়াইজ তার সব নাম্বারগুলো, যে 1800 মার্কসের মধ্যে তার নাম্বার কাউন্ট হলো, সে সামথিং একটা নাম্বার পাচ্ছে। দেখা গেল যে সাপোজ তার গ্রুপ এ তে হচ্ছে না, গ্রুপে যে মেরিট লিস্ট যতটা ভ্যাকেন্সি আছে সেই ওয়াইজ সে ওখানে চান্স পাচ্ছে না, তখন সে মানে তার যে নাম্বারটা এটা কোথায় চলে যাবে কাউন্টিং এর জন্য? গ্রুপ বি এর যারা কম্পিটিটর আছে, যারা এক্সপিরিয়েন্স আছে, তাদের নাম্বারের সাথে তার নাম্বারটা হচ্ছে কম্পেয়ার করা হবে, যে সেই বেসিসে তখন মেরিট লিস্ট করা হবে। সুতরাং এতে যদি না হয়, অটোমেটিক্যালি সে শিফট হয়ে যাবে কোথায়? গ্রুপ বি তে। এবারে একই প্রসিডিওর, তো এখানেও হচ্ছে 1800 নাম্বারের মধ্যে তোমার দেখা হচ্ছে যে আসছে কিনা। সাপোজ সে যদি গ্রুপ বি তেও না পায়, তখন সে শিফট হয়ে যাবে কোথায়? গ্রুপ সি তে। এইবারে গ্রুপ সি তে দেখো, গ্রুপ সি তে যেহেতু অপশনাল পেপারটা নেই, সেখানে অপশনাল পেপার কাউন্ট হবে না, সে অপশনালে যে নাম্বারটা পেয়েছিল সেটা বাদ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এইভাবে যারা শুধুমাত্র গ্রুপ সি ফিল আপ করেছিল তাদের সাথেও কম্পেয়ার করা যাবে, এবং যারা টোটালটা ফিল আপ করেছিল তাদের সাথেও কম্পেয়ার করা যাবে। তাহলে গ্রুপ সি যখন সে শিফট হয়ে গেল, তাহলে তার অপশনালের যে নাম্বারটা সেটা কাউন্ট করা হচ্ছে না। এবং আরেকটা জিনিস দেখো, এই ইন্টারভিউর ক্ষেত্রে যেখানে গ্রুপ এ গ্রুপ বি 200 নাম্বার করেছিল, গ্রুপ সি তে যেয়ে দেখছি 150 নাম্বার, এটা কি করে কাউন্ট হবে? দেখো, এটা সিম্পলি একটা ঐকিক নিয়মের মাধ্যমে কাউন্ট হবে। তাহলে সাপোজ ধরো সে ইন্টারভিউতে পেয়েছে 200-র মধ্যে 150 পেয়েছে, বা 200-র মধ্যে 180 পেয়েছে, ধরে নিলাম। তাহলে 200-র মধ্যে 180 পেয়েছে, তাহলে 150-র মধ্যে সে কত পেয়েছে, এইভাবে তার নাম্বারটা এখানে বের করা হবে। ঠিক আছে? এবারে তাহলে 1350, 1350-এর মধ্যে সে কত পাচ্ছে, সেই বেসিসে আমরা নাম্বারটা পেলাম। এবারে তার যদি গ্রুপ সি তেও না হয়, সে কোথায় শিফট হয়ে যাবে? এবারে তার কাউন্টিংটা হবে গ্রুপ ডি এর জন্য। ঠিক আছে? গ্রুপ ডি এর জন্য দেখো একই ব্যাপার, যে অপশনালটা যেহেতু নেই, তাই তার অপশনালের নাম্বারটা কাউন্ট হবে না। এখন এই ক্ষেত্রেও যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটা, সেখানে মার্কস অ্যালট করা আছে কত? 100 নাম্বার। এইবারে একই জিনিস, ঐকিক নিয়ম, সে তাহলে 200 নম্বরের মধ্যে কত পেয়েছিল, এবারে 100 নম্বরের মধ্যে তাহলে সেই হিসাবে ঐকিক নিয়ম করে সে কত পাচ্ছে, এই বেসিসে তার নাম্বারটা এখানে পাওয়া গেল এবং টোটালটা যোগ করা হলো। তো এইভাবে কাউন্টিংটা হয়। আশা করছি ক্লিয়ার। যা ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে আশা করছি ডব্লিউবিসিএস প্রিলিমস আর মেইনস রিলেটেড যে ডাউটগুলো তোমাদের থাকে, বা সিলেবাস বা নাম্বার ডিভিশন সম্পর্কে যদি কোনো ডাউট থেকে থাকে, এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পিএসসি যে অফিসিয়াল পিডিএফটা সেটা অ্যাটাচ করে দেবো, তোমরা ওখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবে এবং ডাউনলোড করে একবার দেখে নিও। ঠিক আছে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে অপশনাল তোমাদের বিএসসি বা বিএ মানে গ্র্যাজুয়েশন লেভেল থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে? তো আমি ভাবছি অপশনাল ম্যাথমেটিক্সের ওপরে অপশনালে কি কি পার্ট রয়েছে, কি কি টপিক রয়েছে, সেই ভিডিওটা এবং সেই রিলেটেড যে বুকসগুলো আছে সেটা দেবো, সেটা সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের প্রিলিমস হোক মেইনস হোক ডব্লিউবিসিএস এর জন্য অন্যান্য আদার্স যে পেপারস গুলো আছে, আদার যে সাবজেক্ট গুলো আছে, সেই রিলেটেড বুকস বা বুক লিস্ট বলতে পারো, একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? আর তোমাদের যেহেতু বলেছিলাম যে একটা রাফলি একটা রুটিন তোমাদের প্রোভাইড করবো, একটা সাজেশন আর কি, তারপর তোমরা নিজের মতো করে সাজিয়ে নিও। তো সেটা তোমাদের স্ক্রিনে শো করছে, দেখো আমি বলে দিচ্ছি। শো করছে? ওকে, দেখো তোমরা ম্যাথ বা রিজনিং এর জন্য প্রত্যেক দিন 2 ঘন্টা টাইম রেখো। ওকে, একদিন ম্যাথ করো, একদিন রিজনিং করো, অল্টারনেট করে করতে পারো। ওকে, 2 ঘন্টা সময় রেখো। দেন কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য 30 মিনিটস করে, আর স্ট্যাটিস্টিকের জন্য 30 মিনিটস করে,
এবার হচ্ছে সায়েন্স। সায়েন্সের মধ্যে আমি দুটো পার্ট রেখেছি, একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, যেটা একদিন ফিজিক্স পড়লে পরের দিন হয়তো কেমিস্ট্রি পড়লে ফিজিক্স কেমিস্ট্রি। তো এটা তোমাদের 1 ঘন্টা, ঠিক আছে, এভরিডে কথা বলছি। দেন হচ্ছে সায়েন্সের আরেকটা ভাগ যেটা, সেটা আমি রেখেছি বায়োস মানে বায়োলজি, আর আরেকদিকে রেখেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার অ্যান্ড ইভিএস। তো এটা তোমরা অল্টারনেট করে পড়তে পারো, মানে একদিন ধরো বায়ো পড়লে, তারপরে আরেকদিন পড়লে কম্পিউটার অ্যান্ড ইভিএস, এই দুটো কম্বাইন করে, তো এটার জন্য 1 ঘন্টা। নেক্সট হচ্ছে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এটা একটু টাইমটা দেবে, সেই জন্য আমি কি রেখেছি, প্রথম যারা শুরু করছে তারা হয়তো একটু, যাদের হয়তো হিস্ট্রিটা অনেকদিন আগে পড়েছিলে, একটু ইন্টারেস্টটা গ্রো করতে হবে, একটু হয়তো টাইম লাগতে পারে। তো প্রথমে রেখেছে 2 ঘন্টা করতে পারে, দেন আস্তে আস্তে টাইমটা একটু বাড়াবে 3 ঘন্টা, কারণ একটা বেশ মেজর পোর্শন রয়েছে। তো 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এটা আমি টাইমটা মেনশন করেছি। নেক্সট হচ্ছে এভরিডে এর জন্য ডেসক্রিপটিভ অ্যান্ড গ্রামার, কোনোদিন বাংলা পড়লে কোনোদিন ইংলিশ পড়লে, এই করে তোমাদের 1 ঘন্টা রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে অপশনাল পেপারটাও কিন্তু এভরিডে পড়ো, অন্ততপক্ষে 1 ঘন্টা, ঠিক আছে। এই করে মোটামুটি তোমরা নিজেদের মতো টাইম ওয়াইজ এটা সাজিয়ে নিও, কে কোন টাইমে পড়বে, ঠিক আছে। এবার সেটা তোমরা বলতে পারো। আর তবে আমি বলবো কি, যে ম্যাথ বা রিজনিং এর ক্ষেত্রে একদম শুরুতে শুরু না করে, মানে একদম সকালবেলায় শুরু না করে, তোমরা যদি একটু রাত্রের দিকে করো ভালো। কারণ প্রথমে যদি একটু পড়াগুলো মানে নলেজ, আমাদের যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের কি হয়, আমাদের ব্রেনটা ফ্রেশ থাকে, আমরা ইনফরমেশন যখন গ্যাদার করবো বা কনসেপচুয়াল যখন পড়বো, আমাদের ব্রেনটা একদম ফ্রেশ থাকে, আর আমরা ওই ব্যাপারটাকে ইজিলি বুঝতে পারি। এরপর আমরা যখন রাত্রের দিকে যাব, তাহলে তখন যদি আমরা ম্যাথ বা রিজনিং প্র্যাকটিস করি, সেটা একটু বেশি এফেক্টিভ হয়। ওকে, তো যাই হোক, এই একটা স্কেডিউল আমি তোমাদের জন্য বানিয়েছি, সেটা মোটামুটি 10 থেকে 11 ঘন্টার একটা স্কেডিউল। তো প্রথম যারা স্টার্ট করছো তারা 6 থেকে 7 ঘন্টা কি 8 ঘন্টা এরকম পড়ো, আস্তে আস্তে টাইমটা ইনক্রিজ করো, কারণ একটু টাইম তো দিতেই হবে, একটু তো খাটতেই হবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, ঠিক আছে। আরেকটা জিনিস মেনশন করেছে, দেখো এখন তোমাদের স্ক্রিনে শো করছে যে স্লিপ, তোমাদের স্লিপিং টাইম হবে, ঘুমানোর যে সময়টা, সেটা হচ্ছে, দেখো প্রপারলি পড়ার জন্য শরীরকে প্রপারলি বিশ্রাম দিতে হবে। তো 6 থেকে 7 ঘন্টা রাত্রে ঘুমিও, ওকে। আর মিড নুন বলতে পারো বা আফটারনুন বলতে পারো, মানে যে লাঞ্চ টাইমের পর একটু তুমি হাঁটাচলা করলে বা চলাফেরা করলে, তারপরে একটু একটা ছোট্ট একটা স্ন্যাক নিও 30 মিনিটের, ওকে। আমরা যে দুপুরবেলায় ঘুমোই 20 মিনিটস অব্দি আমাদের মোটামুটি যে একদম সলিড ঘুম হয়, ঠিক আছে। তারপরে আমরা জাস্ট ল্যাদ খাই। তো বলবো ওখান থেকে 20 মিনিটস না রেখে 30 মিনিটস করছে, কারণ ঘুম আসতে হলো টাইম লাগবে, তো ওই জন্য 10 মিনিট লেগেছে। এরপর তোমরা অ্যালার্ম সেট করে দিও, অ্যালার্ম বাজলো মানে আমি উঠে গেলাম, মানে 5 মিনিট পরে উঠবো, 10 মিনিট পরে উঠবো, এটা করতে চেও না, ঠিক আছে। অ্যালার্ম বাজবে মানে অ্যালার্ম বাজলে আমি উঠে যাবো, ঠিক আছে। একটা ছোট্ট স্ন্যাপের জন্য একটা ছোট্ট টাইম দেখো, এটা মেনশন করে দিয়েছি। এরপর একদম পড়তে হবে। আরেকটা বিষয় যেটা বলি, যারা নতুন শুরু করছো, সিলেবাস সম্পর্কে জানতে হবে, কি কি রয়েছে সেটা ভালো করে বুঝতে হবে, কোয়েশ্চেন কোথা থেকে আসে সেটা বুঝতে হবে। তো তাদেরকে বলবো প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু বেশ ভালো করে ঘাটাঘাটি করো, ঠিক আছে। তো ওখান থেকে তোমরা একটা আইডিয়া পাবে। তো যারা বিগিনার্স তারা মোটামুটি 1 সপ্তাহ কি 10 দিন হোক 15 দিন হোক, শুধুমাত্র ওই 14 বছর কি 15 বছরের যে প্রিভিয়াস পেপার রয়েছে সেটা নিয়ে ঘাটাঘাটি করো, তাহলে একটা নলেজ পাবে। ইচ ডে যদি 2টো করে পেপারও তুমি অ্যানালাইসিস করো, প্রিলিমসের কথাই বলছি, প্রথমে তুমি প্রিলিমস দিয়ে শুরু করো, সেটাও যদি তুমি অ্যানালিসিসটা করো, তাহলে কি হবে, তুমি একটা নলেজ পাবে যে কোথা থেকে কোয়েশ্চেন আসছে এবং কিভাবে কোয়েশ্চেন আসছে। প্রিলিম অবভিয়াসলি একটা স্ক্রিনিং টেস্ট, তারপরে তুমি প্রিলিমসটা অ্যানালাইজ করলে, তারপরে তুমি মেইনসের পেপারগুলো অ্যানালাইজ করলে, তোমাকে তো কনসেপ্ট পড়তে হতে, কনসেপ্ট পড়ছো। এইবারে আমরা কনসেপ্ট যখন জেনে নিলাম, কিন্তু কোয়েশ্চেন কিভাবে আছে সেটাও জানতে হবে। তো প্রথমে আমরা প্রিলিমসের পেপার, মেইনসের পেপার, যে প্রিভিয়াস পেপারগুলো আছে সেগুলো একটু অ্যানালাইজ করবো, ঠিক আছে। তারপরে মানে এটা তোমরা করবে, ঠিক আছে। তো এরপরে সিলেবাসটা একদম পুরো ভালোভাবে বুঝে যেতে হবে, এরপরে পড়তে হবে, ঠিক আছে। তো সবাই একদম পারতেই হবে, এই জোশ নিয়ে শুরু করো কাজ, শুরু করো পড়া। আর আমরা তো ক্লাস দিচ্ছি, আর যে তাহলে আজ এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, ভালো থেকো, ওকে, টেক কেয়ার।